গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কিনা তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, ক্ষোভ নেতানিয়াহু প্রশাসনের। করোনায় ভারতে 1.5 মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ। দিল্লিতে একদিনে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত 153 জন চিহ্নিত। রাজধানীতে মহামারী ঘোষণা। মার্কিন সামরিক বাহিনীতে ভয়াবহ বর্ণ বৈষম্য। এপি প্রতিবেদনে উঠে এসেছে অশ্বেতাঙ্গ নিপীড়নের চিত্র। যৌন হয়রানির শিকার কৃষ্ণাঙ্গ নারীরা। আপনাদের জানাচ্ছিলাম শিরোনামগুলো, আর এইসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে থাকছে আমি শামসুজ্জোহা। গাজা উপত্যকায় সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের তদন্ত করবে জাতিসংঘ। বৃহস্পতিবার মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে হওয়া ভোটাভুটিতে এই সিদ্ধান্ত আসে। হাইকমিশনার মিশেল ব্যাশেলেট জানান, ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কিনা তাও খতিয়ে দেখবে কমিশন। তদন্তের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি আগ্রাসনের চিহ্ন হিসেবে এখনও ধ্বংসস্তূপ হয়ে রয়েছে গাজা। অস্ত্রবিরতি কার্যকর হলেও থমথমে অবস্থা উপত্যকায়। ঘরে ফিরতে পারেনি হাজারো ফিলিস্তিনি। সাম্প্রতিক এই সহিংসতা নিয়ে বৃহস্পতিবার বিশেষ অধিবেশনে বসে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। সেখানে টানা 11 দিনের সহিংসতার সময় সংঘটিত অপরাধ খতিয়ে দেখার প্রস্তাব তোলা হয়। ভোটাভুটিতে 47 দেশের মধ্যে 24টি দেশ সমর্থন দেন প্রস্তাবে। বিপক্ষে থাকে 9 রাষ্ট্র। তদন্তে যদি প্রমাণ হয় গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালানো হয়েছে, তাহলে সেটি যুদ্ধ অপরাধের আওতায় পড়বে। ঘনবসতিপূর্ণ লোকালয়ে হামলা যেমন অপরাধ, তেমনি সেখানে সামরিক ঘাঁটি গড়াও আন্তর্জাতিক বিধিমালার লঙ্ঘন। যদিও হাইকমিশনার জানান, প্রাথমিক তথ্য প্রমাণে স্পষ্ট আন্তর্জাতিক বিধিমালা লঙ্ঘন করেছে ইসরায়েল। যদিও ইসরায়েল বলছে গাজা উপত্যকায় হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত ভবনগুলো লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। আমরা তেমন কোনো প্রমাণ পাইনি। এমনকি আগে সতর্কবার্তা দিলেও বেসামরিক স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পক্ষে কোনো যুক্তি খাটে না। মানবাধিকার কাউন্সিলের তদন্তকে লজ্জাজনক আখ্যা দিয়েছে ক্ষুব্ধ ইসরায়েল। তবে স্বাভাবিকভাবে এ পদক্ষেপে খুশি হামাস। জাতিসংঘের জন্য এটা লজ্জার দিন। মানবাধিকার কাউন্সিল শুধু ইসরায়েলি নাগরিকদের সন্ত্রাসী হামলা থেকে রক্ষার গণতান্ত্রিক অধিকারকেই ক্ষুণ্ণ করেনি, বরং গাজার সন্ত্রাসী সংগঠন হামাসের অপতৎপরতা ঢেকেছে। সাম্প্রতিক আগ্রাসন যে পূর্ব পরিকল্পিত যুদ্ধ অপরাধ তা গোটা বিশ্বের সামনে স্পষ্ট। ফিলিস্তিনের দখলদার বাহিনী যেন জঘন্য বর্বরতার পুনরাবৃত্তি করতে না পারে তা নিশ্চিতে প্রয়োজন উপযুক্ত পদক্ষেপ। 11 দিনে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রাণ হারান 254 ফিলিস্তিনি, যে তালিকায় 66 জনই শিশু। আহত 2000-এর কাছাকাছি। হামাসের রকেট হামলায় ইসরায়েলে প্রাণ যায় 12 জনের। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে থমথমে পরিস্থিতির মধ্যে গাজায় বিশাল শোডাউন করল স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবারের প্যারেডে তারা তুলে ধরে সামরিক শক্তিমত্তা। অবরুদ্ধ উপত্যকার খান ইউনুস এলাকায় এই মিছিলটি হয়, যাতে রকেট সহ অন্যান্য ভারী অস্ত্রসজ্জিত ছিলেন হামাস যোদ্ধারা। 10 মে পবিত্র আল আকসা মসজিদ সংলগ্ন এলাকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চালায় ইসরায়েল। বর্বরতা প্রতিরোধে ইহুদি ভূখণ্ডে রকেট ছোঁড়া শুরু করে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির দাবি 4000-এর বেশি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলে। অবশ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সহযোগিতায় বেশিরভাগই মধ্য আকাশে ধ্বংস করা হয়েছে, এমন দাবি নেতানিয়াহু প্রশাসনের। ইসরায়েল ফিলিস্তিন বিরোধ এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেও মানবতার নজির নাড়িয়ে দিচ্ছে বিশ্ব বিবেককে। সম্প্রতি এক আরবের মরণোত্তর দান করা অঙ্গ প্রতিস্থাপনে প্রাণ বেঁচেছে চিরশত্রু হিসেবে বিবেচিত 6 ইহুদির। একইভাবে এক আরব নারী নতুন জীবন পেয়েছেন ইহুদির দান করা কিডনিতে। ফিলিস্তিনের প্রসঙ্গ উঠলেই চোখে ভেসে ওঠে ইসরায়েলিদের এমন আগ্রাসনের চিত্র, নিষ্পাপ শিশুদের মৃত্যু আর অসহায় নারীর আর্তনাদ।
এর মাঝেও বেঁচে থাকার আশা জায়গায় কিছু মানুষের মানবিকতা, যাদের কাছে সংঘাত সংঘর্ষ নয়, জীবন মানে ভালোবাসা। মৃত্যুর পরও অমর হয়ে থাকার অনন্য নজির স্থাপন করেছেন কেউ কেউ, যেমন 17 বছরের তরুণ মাহমুদ কিওয়ান। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে শহীদ হন তিনি, কিন্তু সন্তানের অঙ্গ দান করে 6 ইহুদিকে নতুন জীবন দিতে দ্বিতীয়বার ভাবেননি মাহমুদের পরিবার। আমার সন্তান নেই, কিন্তু সে জীবন বাঁচিয়েছে আরো 6 জনের। এটাই আমার কাছে বড় পাওয়া। যাদের অঙ্গ দেওয়া হয়েছে তারা আরব না ইহুদি, সেটাও আমার কাছে মুখ্য নয়। মানুষের জীবন রক্ষা করা গেছে, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। একইভাবে কিছু ইহুদিকেও দেখা গেছে মানবতার ডাকে সাড়া দিতে। সম্প্রতি সহিংসতায় নিহত হয় ইহুদি যুবক ইয়াগেল ইয়াহুশা। তার পরিবারের উদারতায়, কিডনি জটিলতায় মৃত্যু পথযাত্রী এক আরব নারী ফিরে পান নতুন জীবন। ইয়াহুশার কিডনি এখন নতুন স্বপ্ন দেখাচ্ছে রান্দা ওয়েসকে। যখন শুনলাম একজন ইহুদির কিডনি আমার শরীরে প্রতিস্থাপিত হবে, তখন খুবই অবাক হয়েছিলাম। কিন্তু যখনই ইয়াগেলের ভাই ও স্ত্রীর সাথে কথা হলো, তখন মনে হলো তারা অসাধারণ মানুষ। আমরা চেয়েছি মৃত্যুর পরেও যেন আমার ভাই ইয়াগেল মানুষের মাঝে বেঁচে থাকে, তাই তার অঙ্গ দান করা হয়েছে। শুধু কিডনি নয়, তার অন্যান্য অঙ্গ প্রতিস্থাপন করা হবে। মানবতার কাছে পরাজিত ইসরায়েল ফিলিস্তিন চিরবৈরিতা, তাই আরব ইহুদি সহাবস্থানের জয়গান দুপক্ষের কণ্ঠেই। যখন জেনেছি একজন আরব নারী আমার ভাইয়ের অঙ্গ পেয়ে সুস্থ হয়েছেন, তখনই খুব আনন্দ লেগেছে। আসলে মানবতা এমনটাই হওয়া উচিত, এর কোনো ধর্ম বা শ্রেণীভেদ থাকা উচিত না। আরব হওয়া সত্ত্বেও একজন ইহুদির অঙ্গদান করতে তার পরিবার অস্বীকৃতি জানায়নি। এটাই প্রমাণ হয় যে আমরা সব ধর্মের মানুষ এই অঞ্চলে একসাথে মিলেমিশে থাকতে পারি। সংঘাত সহিংসতা বন্ধ হয়ে স্থায়ী শান্তি ফিরবে নিজ ভূমিতে, এমনটাই আশা সেখানকার ইহুদি এবং আরবদের। মুশফিকা হাসান, যমুনা নিউজ। মার্কিন সামরিক বাহিনীতে বর্ণ বৈষম্যের ভয়াবহ চিত্র তুলে ধরল বার্তা সংস্থা এপি। তাদের অনুসন্ধানে দেখা যায় অশ্বেতাঙ্গ নারী সদস্যদের উদ্দেশ্যে করে চলে অশালীন কৌতুক, শিকার হতে হয় যৌন হয়রানির। এমনকি কৃষ্ণাঙ্গ ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্যালুট দিতেও অস্বীকৃতি জানান অনেক অধস্তন। দিনের পর দিন আটকে রাখা হয় অশ্বেতাঙ্গ কর্মকর্তাদের পদোন্নতি। মার্কিন সামরিক বাহিনীতে বর্ণবৈষম্যের অভিযোগ বেশ পুরনো। অশ্বেতাঙ্গদের ওপর কতটা ভয়াবহ নিপীড়ন নির্যাতন চালানো হয় তা এবার উঠে এসেছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে। সামরিক বাহিনীর সাবেক সদস্যদের জবানবন্দিতে উঠে আসে এই ভয়াবহতা। তারা বলেন, বাহিনীর পুরো কার্যক্রম এমনভাবে সাজানো হয়েছে যেন শ্বেতাঙ্গদের তুলনায় শারীরিক এবং মানসিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। সামরিক বাহিনীর পুরো সিস্টেমটাই এমনভাবে তৈরি যাতে কৃষ্ণাঙ্গরা প্রতিটি পর্যায়ে নিপীড়ন, হয়রানি আর বৈষম্যের শিকার হন। প্রতি মুহূর্তে আমাদের মনে করিয়ে দেয়া হয় শ্বেতাঙ্গরাই এখানে সুপেরিয়র। এমনকি আমি লাতিন বংশোদ্ভূত বলে অনেক অধস্তন সদস্য আমাকে স্যালুট করতেন না। এইসব নিয়ে রিপোর্ট করলেও আমার সিনিয়র অফিসাররা কোনো ব্যবস্থা না নিয়েই তা এড়িয়ে যেতেন। সবচেয়ে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে অশ্বেতাঙ্গ নারীদের ওপর যৌন হয়রানি নিয়ে। প্রতি বছর গড়ে 7,000 নারী সদস্য হয়রানির অভিযোগ করেন, যার বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। হিস্প্যানিক হওয়ায় লাতিন আমেরিকা বিষয়ক কোর্সে সবার হাসি তামাশার লক্ষ্যে পরিণত হই আমি। প্রতিটি ক্লাসে এমনভাবে লাতিন আমেরিকাদের তুলে ধরা হতো যেন তারা মানুষ নয়, জীব জানোয়ার। সীমান্ত অনুপ্রবেশের উদাহরণ দিতে গিয়ে এক মৃত নারীকে নিয়ে প্রশিক্ষক কৌতূহল করলে পুরো ক্লাস হেসে ওঠে আমার দিকে তাকিয়ে। মানসিক আর যৌন হয়রানির এমন চিত্র ছিল প্রতিনিয়ত। মার্কিন সামরিক বাহিনী 70% বেশি শ্বেতাঙ্গ। 2020 সালে শুধু মার্কিন রণতরীগুলোতেই 1200-এর বেশি বর্ণবৈষম্যের অভিযোগ এসেছে। এমনকি দিনের পর দিন আটকে রাখা হয় পদোন্নতি। বৈষম্যের এই বিভীষিকা পৌঁছেছে শীর্ষ পর্যায়েও। মার্কিন সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে অশ্বেতাঙ্গ মার্কিন সামরিক কর্মকর্তা তেমন নেই বললেই চলে। হাতে গোনা 2-1 জন যাও বা আছে, তারাও বৈষম্যের শিকার হন পদে পদে। একজন শ্বেতাঙ্গর চেয়ে কৃষ্ণাঙ্গর জন্য মার্কিন সামরিক বাহিনীতে টিকে থাকা কঠিন। নিজেকে প্রমাণের জন্য একজন কৃষ্ণাঙ্গকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়। পুরো জাহাজে আমি একাই ছিলাম কৃষ্ণাঙ্গ কর্মকর্তা। যখনই সিদ্ধান্ত নিতে গিয়েছি আমাকে বিরোধিতার শিকার হতে হয়েছে। এসব বিষয় যখনই কর্তৃপক্ষকে জানিয়েছি তখন সমাধান না করে উল্টো আমাকেই দোষারোপ করা হয়েছে। কখনো কখনো জীবন দুর্বিষহ হয়ে উঠত।
চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়া অশ্বেতাঙ্গ জেনারেল অস্টিন সামরিক বাহিনীতে বর্ণবৈষম্যের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়ী হলেন বাশার আল আসাদ। বৃহস্পতিবার কমিশন জানায় ৯৫.১% ভোট পেয়েছেন তিনি। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়ে ১,৪২,৩৯,০০০, যাতে ১,৩৫,৩০,০০,০০০ মতো সমর্থন পান আসাদ। তার মূল প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আহমেদ মায়েরি ৪,৭০,০০০-এর বেশি ভোট পেয়েছেন, আর আবদুল্লাহ সাল্লুম পেয়েছেন 2,14,০০০-এর মতো ভোট। ২০০০ সালে পিতার মৃত্যুর পর অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাশার আল আসাদ। ভারতে ধীরে হলেও কমছে করোনার দৈনিক মৃত্যু এবং সংক্রমণ হার। বৃহস্পতিবার 1,80,000 মানুষের দেহে শনাক্ত হলো এই করোনা ভাইরাস, যা ৪৪ দিন পর রেকর্ড। এপ্রিলের মাঝামাঝি শেষবার এতটা কম দৈনিক সংক্রমণ শনাক্ত দেখেছিল ভারত। মহামারীর গোটা সময়ে ৩.৫ কোটির মতো মানুষের দেহে শনাক্ত হলো ভাইরাসটি। ২৪ ঘন্টায় দেশটিতে আরও ৩,৫০০ মানুষের মৃত্যু হয় করোনা ভাইরাসে। মোট প্রাণহানি ৩,১৮,০০০ ছাড়ালো। বৃহস্পতিবার ৪৭৬ জনের মৃত্যু লিপিবদ্ধ করে কর্ণাটক। এরপরই রয়েছে তামিলনাড়ু। ৪৭৪ জন বাসিন্দার প্রাণহানি হয়েছে করোনায়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করা হলো। বৃহস্পতিবার একদিনে ১৫৩ জন রোগী শনাক্তের পর এলো এই ঘোষণা। মহামারী রোগ আইনের আওতায় কিছু বিধিবিধান জারি করেন দিল্লির উপগভর্নর অনিল বাইজাল। এর ফলে রোগটির চিকিৎসার ব্যাপারে নেওয়া যাবে জরুরি পদক্ষেপ। আগামী ১ বছরের জন্য কার্যকর থাকবে বিধিমালাগুলো। ভারতের রাজধানীতে ছত্রাক সংক্রমিত ৭৭৩ জন। মাত্র একদিন আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লিতে ভয়াবহ রূপ ধারণ করেছে ছত্রাক পরিস্থিতি। সরকারি তথ্য মতে ভারতে এ পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ১১,৭১৭ জন রোগী। করোনার উৎপত্তি নিয়ে আবারও উহানের গবেষণাগারের দিকে আঙুল তোলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ভারতের উৎস নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন তদন্তের নিন্দা জানিয়েছে দেশটি। তদন্তে মার্কিন গোয়েন্দাদের সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক ব্রিফিংয়ে বলেন, মার্কিন গোয়েন্দাদের অপকর্মের অতীত ইতিহাস সবারই জানা। যুক্তরাষ্ট্রের ভাইরাস গবেষণাগারগুলোর কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন চীনা মুখপাত্র। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে সব স্পষ্ট হয়ে গেছে, তবু সত্যকে এড়িয়ে গিয়ে চীনকে বলির পাঁঠা বানানোর চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র ক্রমাগত বলেই যাচ্ছে যে তারা একটা স্বচ্ছ ও তথ্য প্রমাণ নির্ভর তদন্ত চায়, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা একটি বিজ্ঞানসম্মত গবেষণা চালিয়েছি। গবেষণাগার থেকে করোনার উৎপত্তি একেবারেই অসম্ভব। চীনকে বলির পাঠা না বানিয়ে নিজেদের পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য যেন ইঁদুরের রাজত্বে পরিণত হয়েছে। কোটি কোটি ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয়দের জীবন। নানা ধরনের টোপ দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এদের উৎপাত। পরিস্থিতিকে ইঁদুরের মহামারী আখ্যা দিয়েছে রাজ্যটির বাসিন্দারা। নজিরবিহীন ইঁদুরের উৎপাতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এখন যেন জার্মানির হ্যামিলন। গল্পের শহরের মতো বাঁশিওয়ালা নেই, তাই ইঁদুরের উৎপাতে দিশেহারা রাজ্যটির বাসিন্দারা। সন্ধ্যা নামলেই অসহনীয় অবস্থা। গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে কোটি কোটি ইঁদুর। মূলত ফসলের ক্ষেত ও গোডাউনে ঘাঁটি গেড়েছে ইঁদুরের দল। স্থানীয়রা বলছে, স্মরণকালে ছোট এই প্রাণীটির এমন উৎপাত আর দেখা যায়নি। কৃষি খামার, দোকানপাট, বাড়িঘর সবখানেই আতঙ্ক। কার্পেটের নিচে, ঘরের সিলিংয়ে সবখানে ইঁদুর। শব্দে থাকা দায়। এমনকি শহরের হাসপাতালে চিকিৎসাধীন ৩ রোগীকে কামড়ও দিয়েছে প্রাণীটি। বিদ্যুতের তার খেয়ে ফেলায় পুড়ে গেছে একটি ঘর। টোপে ফেলে ৭,৫০০-এর মতো ইঁদুর মেরেছিলাম, তবে এরা সংখ্যায় কোটি কোটি, তাই এটা এখন আর আমাদের হাতে নেই। ফসল খেয়ে ফেলছে, কাপড় চোপড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, ঘরে, আলমারিতে, গোদামে, গাড়িতে সব জায়গায় ইঁদুরের উৎপাত। সবচেয়ে দুশ্চিন্তায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের কৃষকরা। আশঙ্কা, ফসল তোলার আগেই গম, বার্লি খেয়ে ফেলবে ইঁদুরের দল। এ মৌসুমে $1 বিলিয়ন ফসল যেতে পারে এদের পেটে।
বাধ্য হয়ে ভারত থেকে 5,000 লিটার নিষিদ্ধ বিষ আমদানির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও রয়েছে। কেবল ইঁদুর নয়, ঈগল, পোষা বিড়াল সহ যেসব প্রাণী ইঁদুর খায় মরে সাফ হয়ে যেতে পারে সেগুলোও। ইঁদুরের সংখ্যা কমানো না গেলে এবারের বসন্তে বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক সমস্যায় পড়তে হবে। আগের চেয়ে 4 গুণ শক্তিশালী বিষ আমদানির পরিকল্পনা করছি, এছাড়া উপায় নেই। অস্ট্রেলীয় গণমাধ্যম বলছে এক মৌসুমে 500 বাচ্চা দিতে পারে এক জোড়া ইঁদুর। দেশটির এই সংকটকে রীতিমতো নাপাম বোমার সাথে তুলনা করা হচ্ছে। কেবল ভারী বৃষ্টি এ পরিস্থিতি থেকে বাঁচাতে পারে বলে মনে করছে নিউ সাউথ ওয়েলসের বাসিন্দারা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। অবশেষে রুয়ান্ডার ভয়াবহ গণহত্যায় ফ্রান্সের ভুল স্বীকার করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সফররত প্রেসিডেন্টের মতে 1994 সালের ওই গণহত্যায় ফ্রান্সের যথেষ্ট দায় রয়েছে। রুয়ান্ডার রাজধানী কিগালিতে বৃহস্পতিবার ম্যাক্রন বলেন, ফ্রান্স গণহত্যায় অংশ নেয়নি, তবে গণহত্যা থামাতে সে সময় কোনো উদ্যোগও নেয়নি, যা ফ্রান্সের দায়িত্ব ছিল। সে সময় চুপ থাকায় ওই ঘৃণ্য হত্যাযজ্ঞের দায় আজ আর এড়ানো সম্ভব না। সে সময় ফ্রান্সের মৌন অবস্থানের জন্য রুয়ান্ডার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। গণহত্যা ঠেকাতে ব্যর্থতার দায় আমাদের স্বীকার করতেই হবে। এই বিশাল গণহত্যার পূর্বাভাস বুঝতে ব্যর্থ ছিল ফ্রান্স, এমনকি সত্য উদ্ঘাটনেও ছিল দীর্ঘদিন নীরব। শ্রদ্ধার সাথে আপনাদের পাশে দাঁড়িয়ে এই দায় আমি আজ স্বীকার করতে চাই। ইতালিতে এটিএম মেশিন ভেঙে চুরির ঘটনায় 22 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার অপরাধী দলটিকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় অপরাধীদের ব্যবহৃত বন্দুক, কেবল জব্দ করা হয়। পুলিশ বলছে এই চক্রটি খনন যন্ত্রের মাধ্যমে এটিএম মেশিন ভেঙে ডলার চুরি করত। 2019 সাল থেকে গত বছর পর্যন্ত 5টি এটিএম ডাকাতির সাথে সম্পৃক্ততা পাওয়া যায় এই দলটির। সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। গোয়েন্দাদের দাবি, দলটি এখন পর্যন্ত প্রায় $3 লক্ষ হাতিয়ে নিয়েছে। যান্ত্রিক গোলযোগের কবলে পড়ল মঙ্গলের হেলিকপ্টার ইনচিউনিটি। গত মাসে ড্রোনটির সফল উড্ডয়নের পর এই প্রথম ধরা পড়ল কোনো ত্রুটি। শনিবার ষষ্ঠবারের মতো উড্ডয়নের সময় প্রায় 10 মিটার উচ্চতায় বিগড়ে যায় ইনচিউনিটি। ড্রোনটির অনবোর্ড ক্যামেরায় ধরা পড়ে প্রায় 1 মিনিটের গোলযোগের চিত্র। এ সময় হেলিকপ্টারটি 20 ডিগ্রি কোণে সামনে পেছনে ঘুরতে থাকে। পরে অক্ষতভাবে মাটিতে নেমে আসতে সক্ষম হয় যানটি। গত মাসে মঙ্গলের মাটিতে হেলিকপ্টার উড়িয়ে নতুন ইতিহাস গড়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরই মাঝে ছোট যানটির 5টির উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সঙ্গে শেষ করছি যমুনা আই ডেস্কের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।